তুলি দেবীর মেয়ে পাপড়ি। বিয়ের পর তার দুটি মেয়ে হয়েছে, সোনাই এবং মুনাই। ছোট মেয়ে হওয়ার পর থেকেই শাশুড়ি পাপড়ির প্রতি রাগ জন্মাতে থাকে। একদিন সুযোগ বুঝে তিনি বাড়ি থেকে বের করে দেন এবং ছেলের বিয়ে একটি বড়লোক বাড়ির মেয়ের সঙ্গে দিয়ে দেন। দুই মেয়েকে নিয়ে পাপড়ি খুব সমস্যায় পড়ে যায়। বাপের বাড়িতে মা একা, মায়ের ঠিক মতো খাওয়া পড়া জোটে না, তাতে মেয়ে গিয়ে উঠলে তার সমস্যা আরো বেড়ে যাবে। কিন্তু তার যাওয়ার তো আর কোনো পথ ছিল না, তাই সে বাধ্য হয়ে মায়ের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে। মারে, সবই কপাল, তুই এভাবে কান্নাকাটি করিস না। উপরওয়ালা তোকে দুটো মেয়ে দিয়েছে, ওদের মুখের দিকে তাকিয়ে তোকে ভালো করে বাঁচতে হবে। অন্তত ওদের জন্য তোকে লড়াই করে যেতে হবে রে। মা, কিন্তু এখন আমি কি করে ওদেরকে মানুষ করব? দুটো বাচ্চা মানুষ করা কি মুখের কথা? আর আমি খুব বেশি লেখাপড়াও জানি না যে ভালো করে কোনো চাকরি পাবো। সামান্য মাধ্যমিক পাস, এতে আমি কি করব বলো তো? শোন না, তোর কাকুলি মাসি ফ্যাক্টরিতে কাজ করতে যায়, ওখানে যদি কোনো লোক নেয় তাহলে আমি তোর কথা বলবো। দাঁড়া, একবার মাসিকে ডেকে আনি। এরপর তুলি দেবী কোকিলা মাসিকে ডেকে পাপড়ির কাজের কথা বলেন। পরের দিন কোকিলা মাসি ফ্যাক্টরিতে একটি কাজ দেখে দেন। এরপর থেকে পাপড়ি প্রত্যেক দিন তার দুই মেয়েকে মায়ের কাছে রেখে ফ্যাক্টরিতে কাজে যেতে শুরু করে। প্রত্যেকদিন ফেরার পর তারা দুই মা ও মেয়ে কিছুটা সময় একসঙ্গে কাটাতো। এতদিন তারা যে বিলাসিতাই ছিল, হঠাৎ করে সবকিছু চলে যাবার পর দুই মেয়ে কখনোই মায়ের কাছে কোনো রকম অভিযোগ করে না। মা, ও মা, দেখো না আমার জামাটা ছিঁড়ে গেছে। এই জামাটা কতবার সেলাই করেছো, আবার ছিঁড়ে গেছে। তুমি আমাকে নতুন জামা এনে দেবে মা? দেখো মা, আমরা এখন অনেক কষ্টের দিন কাটাচ্ছি, এখন আমি তোমাদের জন্য নতুন জামা কোথা থেকে আনবো বলো তো? তুমি দাঁড়াও, আমি তোমার এই জামাটা সেলাই করে দিচ্ছি। তারপর যখন আমার কাছে অনেক টাকা হয়ে যাবে তখন আমি তোমার জন্য ভালো একটা জামা কিনে আনবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি সেলাই করে দাও তাহলে। মা দেখো না, আমার খাতার পাতা শেষ হয়ে গেছে, আমাকে নতুন একটা খাতা কিনে দেবে? আমাদের স্কুলের সবাই কার্ডবোর্ডের খাতা কিনেছে, আমারও ওরকম খাতা চাই। মুনাই, তুই তো কার্ডবোর্ডের খাতা ব্যবহার না করেও ফার্স্ট হচ্ছিস, তাহলে কার্ডবোর্ডের খাতা ব্যবহার করে বেকার বেকার টাকা নষ্ট করে কি লাভ বলতো? তুই চিন্তা করিস না, মা যখন তোর জন্য দিস্তা খাতা কিনে দেবে আমি তাতে কার্ডবোর্ড লাগিয়ে খাতাটাকে সুন্দর করে মলাট করে দেব। দেখবি তোর বন্ধুদের থেকেও না তোর খাতা অনেক সুন্দর লাগবে। তুই সত্যি বলছিস দিদি? তাহলে তুই আমাকে কালার করা বোর্ডের খাতা বানিয়ে দিবি? দেখলি তো পাপড়ি, তোর মেয়েগুলো কত বোঝে। এত শান্তশিষ্ট আর ভালো মেয়ে থাকতে মায়েদের আর কি কষ্ট বল। তুই ওদের জন্য কাল কিছু খাবার আনিস মা। মেয়ে দুটো সারাক্ষণ লক্ষ্মীমন্ত হয়ে থাকে, মাঝে মাঝে ওদেরকে কিছু ভালো মন্দ দিতে হয়, বুঝলি? তুমি ঠিক বলেছো মা, কালকে আমি বেতন পাবো, দেখি ওদের জন্য কিছু আনতে পারি নাকি। পাপড়ি পরের দিন বাজার থেকে ফেরার সময় দেখে সবকিছুর প্রচুর দাম। এখানে তো ফল মিষ্টি সবকিছুর কত দাম, মেয়ে দুটোর জন্য কি নিয়ে যাব তো কিছু বুঝতেই পারছি না। এভাবে চিন্তা ভাবনা করতে করতে পাপড়ির চোখ হঠাৎ একটি দোকানে যায়। সেখানে অনেকগুলো চিপস এবং কুরকুরের প্যাকেট ঝুলছিল। সেগুলো দেখে পাপড়ি এগিয়ে যায় এবং 5 টাকা দামের দুটো কুরকুরের প্যাকেট কিনে বাড়িতে নিয়ে আসে। এরপর সে কুরকুরের প্যাকেট দুটো তার মেয়ে দুটোকে দেয়। মা, তুমি আমাদের জন্য কুরকুরে এনেছো? কুরকুরে খেতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ মা। মা, তুমি কিন্তু এবার আমাদের জন্য মাঝে মাঝে কুরকুরে আনবে, আজ আমি কুরকুরে দিয়ে পরোটা খাবো। এভাবেই সোনাই এবং মুনাই দুজনে শুকনো পরোটার ভেতরে কুরকুরে দিয়ে সেটাকে রোল করে খায়। যা দেখে পাপড়ি তার মাকে বলে, দেখো মা, ওরা কি সুন্দর শুকনো পরোটা কুরকুরে দিয়ে খেয়ে নিল। আজকে তো ওদেরকে খাওয়ানোর জন্য আমাকে কিছু বলতেও হলো না। তাহলে এবার থেকে মাঝে মাঝে ওদের জন্য কুরকুরে নিয়ে আসিস। মাঝে মাঝে খাবারের স্বাদ বাড়লে বাচ্চারা খুব আগ্রহ করে খায়। তাছাড়া এসব চিপস কুরকুরে এগুলোই তো বাচ্চাদের খাবার, ওরা খাবে না তো আর কে খাবে? এরপর থেকে পাপড়ি প্রায় কাজ থেকে ফেরার সময় মেয়েদের জন্য কুরকুরের প্যাকেট নিয়ে আসতো এবং তুলি দেবী সেই কুরকুরে দিয়ে তাদের জন্য পরোটা তৈরি করে দিতেন। দুই মেয়ে খুব মজা করে কুরকুরে পরোটা খেয়ে নিত। ধীরে ধীরে এটি তাদের অভ্যেসে পরিণত হয় এবং যখন তারা বড় হয়ে যায় তখনও তারা কুরকুরে পরোটা খাওয়া ছাড়ে না। দেখতে দেখতে সোনাইয়ের বয়স 24 বছর হয়ে যায় এবং মুনাইয়ের 22। পাশের গ্রামে একটি ভালো ছেলে দেখে সোনাইয়ের বিয়ে দেওয়া হয়। শ্বশুর বাড়িতে শাশুড়ি, ননদ, স্বামী
মোট মিলিয়ে 4 জনের পরিবার। বিয়ের পর সোনাই 1 সপ্তাহ তার মায়ের কাছেই থাকে এবং শ্বশুরবাড়িতে যাওয়ার আগে তার মা তাকে বলে, দেখ মা, নতুন পরিবারে যাচ্ছিস, সেখানে সবকিছু ভালোভাবে দেখে শুনে রাখবি। শাশুড়ি, ননদ, স্বামী কেউ যেন কখনো তোর উপরে অসন্তুষ্ট না হয়। আর হ্যাঁ, সবার খাওয়া দাওয়ার খুব ভালো করে লক্ষ্য রাখবি। এই দিদি, তুই তো শ্বশুর বাড়িতে গিয়ে না তো স্পেশাল রেসিপিটা বানাবি, ওদেরকে একবার খাইয়ে দিবি, তারপর দেখবি ওরা না তোর ফ্যান হয়ে যাবে। বাহ, আইডিয়াটা তুই না বেশ ভালোই দিয়েছিস। একবার চট করে দোকানে গিয়ে আমার জন্য 20 প্যাকেট কুরকুরে নিয়ে আয়। আমি কুরকুরে ব্যাগে করে নিয়ে তারপরে শ্বশুর বাড়িতে ঢুকবো। কালকে প্রথম রান্নার অনুষ্ঠান, কাল আমি সবাইকে কুরকুরে পরোটা খাওয়াবো। এরপর সে তার বড় ট্রলি ব্যাগে করে কুরকুরে নিয়ে আসে। এরপর রান্নাঘরে গিয়ে সে বাকি সবার জন্য কুরকুরে পরোটা তৈরি করে। পরোটা খেতে খেতে শাশুড়ি ছন্দা দেবী বলেন, বৌমা, এটা তুমি কিসের পরোটা করেছো বলো তো? একেবারে আলাদা রকমের স্বাদ মনে হচ্ছে। কি মশলা দিয়েছো এতে? খুব টেস্টি হয়েছে কিন্তু। হ্যাঁ গো বৌদি, তুমি কি দিয়ে পরোটা তৈরি করেছো বলো তো? কি সুন্দর টক ঝাল একটা চটপটে স্পাইসি ফ্লেভার, দারুণ লাগছে খেতে। শাশুড়ি ননদের কথা শুনে সোনাই হেসে উত্তর দেয়, আপনাদের এগুলো পছন্দ হয়েছে? আমি তো খুব ভয় করছিলাম আদেও আপনাদের এটা ভালো লাগবে কিনা। আসলে আমি কুরকুরে পরোটা তৈরি করেছি। আমরা না অনেক গরিব ছিলাম, ছোটবেলা থেকে আমরা এই পরোটা খেয়েই মানুষ হয়েছি। কুরকুরে পরোটা? সে আবার কি নাম? এরকম নামের পরোটা তো আগে আমি কখনো শুনিনি। এটা কি কোনো নতুন রেসিপি নাকি বৌমা? মা, আপনি কুরকুরে জানেন তো? দোকানে বিক্রি হয়, বাচ্চারা খায়, সেই টক ঝাল মিষ্টি স্বাদের চিপস। আমি ওটা দিয়ে পরোটা তৈরি করেছি। বৌদি, তোমার হাতের কুরকুরে পরোটা তো অসাধারণ হয়েছে। আমিও কুরকুরে খেতে পছন্দ করতাম, তবে অরিজিনাল কুরকুরের থেকে এই পরোটাটা অনেক বেশি টেস্টি হয়েছে। এরপর তার স্বামী তার পরোটার খুব সুনাম করে এবং সেও টিফিনের জন্য কুরকুরে পরোটা চায়। সোনাই সবার টিফিনে কুরকুরে পরোটা প্যাক করে দেয়। দুপুরবেলা সে রান্নার জন্য তার শাশুড়ির কাছে আসে। মা, বলছি বাড়িতে তো লাল নোটে শাক আছে আর বাটা মাছও আছে। এখন কি বাটা মাছের ঝাল আর নোটে শাক রান্না করব? বৌমা, দুপুরে তো মাত্র আমরা 2টো মানুষ খাবো। শুধু শুধু শাকসবজি, মাছ, হাবিজাবি রান্না করতে হবে না। বলি, তুমি যে সকালে পরোটাটা তৈরি করেছিলে সব শেষ হয়ে গেছে? হ্যাঁ মা, সকালে পরোটা তো সব শেষ হয়ে গেছে, তবে আটা মাখা আছে। আপনি চাইলে আমি এক্ষুনি গরম গরম পরোটা করে দেব। তাহলে তাই করো। এখন এমনিতেও খুব ঠান্ডা, দুপুরে ভাত সবজি খেতে একদম ভালো লাগে না। আমি স্নান করে এলে তুমি আমাকে একটু গরম গরম পরোটা করে দিও। চা দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগবে। ঠিক আছে মা, তবে তাই হবে। আমি তাহলে এখন বাড়ির কাজগুলো করে নিই। এভাবেই সোনাইয়ের কাজ অনেক হালকা হয়ে যায়। সন্ধ্যাবেলা স্বামী অফিস থেকে ফিরে আসে, ননদ কলেজ থেকে ফিরে আসে এবং দুজনেই রাতে পরোটা খাওয়ার জন্য বায়না ধরে। ও বৌদি, তুমি প্লিজ রাত্রেবেলা আমার জন্য পরোটা করো। সকালে তো কুরকুরে পরোটা খেয়েছিলাম, রাত্রে না হয় অন্য কিছু করবে। দেখো, আমি কলেজ থেকে ফেরার সময় এই লেজের প্যাকেটটা এনেছি। এটা একটা নতুন ফ্লেভার, রাতে এটা দিয়ে পরোটা করো না গো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমি রাতে লেজের পরোটা করে দেব। আর তার সঙ্গে কিছু করতে হবে নাকি? মানে কোনো সবজি, আলুর দম? না না, তুমি শুধু পরোটা করো না। হ্যাঁ, একটু গরম গরম চা। এই ঠান্ডায় তোমাকে বেশি কাজ করতে হবে না। আমি জানি এমনিতেও সন্ধ্যাবেলা কম্বল থেকে বেরোতে ইচ্ছা হয় না। তুমি খালি সবার জন্য 2টো করে পরোটা করো আর চা দিয়ে দাও, তাতেই হবে। শ্বশুরবাড়ির লোকজনদের খাবারের কোনো ঝুঁকি ঝামেলা ছিল না। তার উপর সোনাই যখন থেকে তাদের কুরকুরে পরোটা খাইয়েছিল, তারপর থেকে তার ঝামেলা আরো কমে যায়। সে সকাল সন্ধ্যা কুরকুরে না হয় লেজ এসব দিয়েই পরোটা তৈরি করে রেখে দিত, আর তার শ্বশুরবাড়ির লোকেরা চুপচাপ সেই পরোটা মজা করে খেয়ে নিত। এভাবেই সোনাই বেশ ভালোভাবেই এবং বেশিরভাগ সময়টা আরাম করেই শুয়ে বসে শ্বশুরবাড়িতে থাকতো। এভাবে সময় কাটে। একদিন হঠাৎ সোনাইয়ের ফোনে তার মায়ের ফোন আসে আর সোনাই বলে, কি হলো মা, তুমি তো কান্নাকাটি করছো কেন? কি হয়েছে বলবে তো? মা, মোনায়ের শরীরটা খুব খারাপ। কাল রাত থেকে অনবরত বমি হচ্ছে। মেয়েটা আমার পুরো নেতিয়ে গেছে। আমি ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয় মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা চলো, আমি এক্ষুনি বের হচ্ছি। এরপর সোনাই এবং তার শ্বশুরবাড়ির লোকজন সবাই মুনাইকে দেখতে হাসপাতালে যায়। সেখানে ডাক্তার ম্যাডাম সবার সামনে বলেন, দেখুন, পেশেন্টের শরীরের কন্ডিশন খুব একটা ভালো নয়। ওনার লিভার অনেক বেশি এফেক্টেড হয়েছে। ইমিডিয়েটলি আমাদেরকে অপারেশন করতে হবে। কিন্তু ডাক্তার ম্যাডাম, আমার বোনের মাত্র 22 বছর বয়স, কি করে ওর লিভারের এত সমস্যা হতে পারে? ও তো বাইরের খুব একটা খাবার বেশি খায়ও না। দেখুন, ওনার দীর্ঘদিন ধরে শরীরের মধ্যে কিছু একটা কেমিক্যাল যাচ্ছে, যার ফলে শরীরে এত বড় ক্ষতি হচ্ছে। না হলে এমনি এমনি তো হওয়ার কথা না। ডাক্তার ম্যাডাম, আমার মেয়ে খাওয়া দাওয়া খুব সীমিত ভাবেই করে। সারাদিনও কুরকুরে পরোটা খায়, এছাড়া আর কোনো কিছু ঝামেলা নেই। সেরকম উল্টো পাল্টাতে কিছু খায় না। কি বলছেন?
আপনার মেয়ে সারাদিন কুরকুরে পরোটা খায়? আপনি জানেন এই কুরকুরে, চিপস এগুলো কত ক্ষতিকারক? প্রত্যেকটাতে প্রচুর পরিমাণে মশলা আর কেমিক্যাল দেওয়া থাকে। এই ক্ষতিকারক খাবার আপনার মেয়ে দীর্ঘদিন ধরে খেয়ে আসছে, এর ফলে ওর এত বড় ক্ষতি হয়ে গেছে। তবে হ্যাঁ, আমরা ওর ট্রিটমেন্ট করব, আশা করছি ও খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। এসব কথা শুনে সোনাই তার শ্বশুরবাড়ির লোকজনদের কাছে এসে বলে, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমার জন্য তোমাদেরও কুরকুরে পরোটা খাওয়ার অভ্যেস হয়ে গেছে। বৌদি তুমি ক্ষমা চেও না, আমরা নিজেরাই তো জোর করে তোমাকে দিয়ে পরোটা করিয়েছি। এবার থেকে আমরা সবাই একটা শিক্ষা পেয়েছি, আমরা আর কেউ বাইরের প্যাকেটের কোনো কিছু জিনিস কিনে খাবো না, আর ভালো মন্দ খাওয়ার অভ্যাস করব। এরপর থেকে সবাই মিলে শপথ নেয় যে তারা আর কখনোই এসব বাইরের খাবার খাবে না, যার ফলে ধীরে ধীরে তাদের সবার স্বাস্থ্যের উন্নতি হতে থাকে এবং সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। নন্দিনী দেবী তার অসুস্থ স্বামী নারায়ণবাবু, বড় ছেলে তারক ও দুই মেয়ে ছবি এবং শীতলের সঙ্গে লালন গ্রামে একটি মাটির বাড়িতে বসবাস করতেন। প্রথমের দিকে তারা কষ্টসৃষ্টেই দিন চালাতো, কিন্তু নারায়ণবাবু অসুস্থ হওয়ার পর তাদের সংসারের অবস্থা আরো খারাপ হয়ে যায়। একদিন সকালে নারায়ণবাবু তার ছেলে তারককে তার বিছানার সামনে ডেকে বলে, বাবা, মনে হয় আমি আর বাঁচবো না। যাওয়ার সময় এই সংসারের ভার তোকেই দিয়ে গেলাম। কথা দে, তুই তোর মা আর বোনদের ছেড়ে কখনোই যাবি না, ওদেরকে দেখাশোনা করবি। আর ছবি আর শীতল যখন বড় হয়ে যাবে, ওদেরকে একটা সুপাত্র দেখে বিয়ে দিবি। আমায় কথা দে। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমি সকলকে দেখে শুনেই রাখবো। তুমি এখন ওইসব কথা বলো না তো, তুমি দেখবে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। এই বলে তারক ডাক্তারের কাছে চলে যায়, কিন্তু সে যাওয়ার কিছুক্ষণ পরই নারায়ণবাবু মারা যান। বাড়ি ফিরে এসে তারক দেখে সবাই কান্নাকাটি করছে, তখন তার আর কিছু বুঝতে বাকি থাকে না। কাঁদতে কাঁদতে নন্দিনী দেবী তারককে বলেন, তারক, দেখ আমাদের বড় সর্বনাশ হয়ে গেছে, তোর বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে, এখন আমাদের কি হবে? আমি এই দুটো মেয়ে আর ছেলেকে নিয়ে কি করে দিন চালাবো? মা, তুমি এইভাবে কাঁদছো কেন? তুমি ভেঙে পড়লে আমরা কি করে সাহস পাবো? আজকের পর থেকে তোমাদের সব দায়িত্ব আমার। কিন্তু বাবা, তুই নিজেই তো এখন অনেক ছোট, তুই কি করে এই সংসার চালাতে পারবি? পরের দিন তারক ভোরবেলা ঘুম থেকে উঠে সবজি আড়তে চলে যায়। সে সেখানে গিয়ে দেখে লোকজন বস্তায় করে সবজি বয়ে দিচ্ছে এবং তার বদলে এক মোটা মহিলা তাদেরকে টাকা দিচ্ছে। তখন তারক সেই মহিলার কাছে গিয়ে বলে, মাসি, আমিও বস্তা করে আনাজ বয়ে দেবো? এই তুই তো নিজেই রোগা পাতলা ছেলে, তুই আনাজ বইতে পারবি? হ্যাঁ মাসি, নিশ্চয়ই পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই বস্তাগুলো নিয়ে গাড়িতে তুলে দিয়ে আয়। আমার না খুব টাকার দরকার। আমার ছোট ছোট বোনেরা না খেয়ে সারাদিন আছে, টাকা না হলে খাবার কিনতে পারবো না। আর আমার ছোট ছোট বোনেরা খিদের জ্বালা অস্থির হয়ে যাচ্ছে। এরপর তারক বাকি লোকজনদের সাথে সেই বস্তা বইতে শুরু করে। সারা দিন ধরে বস্তা বওয়ার পর সে সেই মহিলার কাছে যায় এবং মহিলা তাকে কিছু টাকা দেয়। টাকা নিয়ে তারক চাল ডাল কিনে বাড়ি ফিরে আসে এবং তার মাকে বলে, মা, ও মা, কোথায় গেলে? দেখো আমি কি এনেছি। তুই সারাদিন কোথায় ছিলিস বাবা? আর এইসব কি এনেছিস? ও মা, এতে তো চাল ডাল আনাজ সবই রয়েছে, কিন্তু তুই টাকা পেলি কোথা থেকে? সবজির আড়তে বস্তা বয়ে টাকা পেয়েছি, আর তা দিয়েই তো সবকিছু কিনে নিয়ে আসলাম। চটপট রান্না করো তো মা, খুব খিদে পেয়েছে। ঠিক আছে বাবা, আমি রান্না করছি, তুই গিয়ে স্নানটা সেরে আয়। এই বলে নন্দিনী দেবী রান্না চাপান। পরের দিন তারক আবার আড়তে যায় এবং টাকা ইনকাম করে আনে। এভাবেই অল্প বয়সে তারক তার পরিবারের দায়িত্ব তার নিজের কাঁধে নেয়। সে নিজে পড়াশোনা না করে তার ছোট বোনেদেরকে স্কুলে ভর্তি করে। এমনই একদিন ছবি ও শীতল স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় শীতল নন্দিনী দেবীকে বলে, মা আমাকে কিছু টাকা দাও তো, আমি একটা সানস্ক্রিন কিনবো। এই রোদে গরমে আমার চামড়াটা পুরো একেবারে কালো হয়ে যাচ্ছে। এসব সানস্ক্রিনে কিছুই হয় না বোন, শুধু শুধু টাকা নষ্ট। আর মা এখন এত টাকা কোথায় পাবে? দেখতেই তো পাচ্ছিস দাদা কত কষ্ট করে আমাদের সংসারটা চালায়। এই তুই চুপ কর, তুই নিজে কালো বলে কি চাস আমিও রোদে পড়ে তোর মতো কালো হয়ে যাই? আর আমি তো তোকে কিছু বলিনি, যা বোঝার মা আর দাদা বুঝবে। আসলে শীতল এমনই ছিল, সে সবসময় সবার সাথে ঝগড়া করত এবং ছবির গায়ের রং কালো হওয়ায় তাকে তিরস্কার করত। সে দেখতে শুনতে ভালো ও ফর্সা হওয়ায় তার রূপেরও অহংকার ছিল। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়। তারকের সঙ্গে সঙ্গে ছবি ও শীতলও বড় হয়ে ওঠে। একদিন তাদের বাড়িতে পাশের বাড়ির সুপর্ণা কাকিমা আসে এবং নন্দিনী দেবীকে বলে, এই নন্দিনী, কি করছো? বলি তারক বাড়িতে আছে? এই যে রান্না করছি দিদি।
তারক তো সকালবেলায় আড়তে বেরিয়েছে, কেন? ওকে খুঁজছো যে? কিছু দরকার নাকি? দরকার তো অবশ্যই, তোমাদের মা বেটা দুজনের সঙ্গেই কথা বলতে এসেছি। বলছি, আমার ভাইয়ের মেয়েটাকে দেখেছো তো তুমি? খুব ভালো মেয়ে, শান্তশিষ্ট, ঘরোয়া, হেন কাজ নেই যে ও জানে না। তুমি কি তিথির কথা বলছো? তা সত্যি মেয়ে হিসাবেও খুবই ভালো। তবে আর বলছি কি, তারকের সাথে যদি মেয়েটার বিয়ে দিতে তাহলে খুবই ভালো হতো। তুমি তো জানো আমার ভাইটা পঙ্গু, দেনা পাওনা সেরকম করতে পারবে না। সেসব তো আমিও বুঝলাম সুপর্ণাদি, দেনা পাওনার লোভ আমারও নেই, মেয়ে ভালো হলেই হবে। তাহলে তারক ফিরে আসুক, ওর সঙ্গে কথা বলে তোমাকে জানাবো। বেশ বেশ, তুমি ওর সঙ্গে কথা বলে আমাকে জানিও। আমি আবার কাল আসবো, কেমন? এই বলে সুপর্ণা কাকিমা সেখান থেকে চলে যান। রাত্রিবেলা তারক বাড়ি ফিরে এলে নন্দিনী দেবী তাকে সুপর্ণা কাকিমার সমস্ত কথাই খুলে বলে। সবকিছু শুনে তারক বলে, মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি জানো না এখন আমার মাথার উপরে কত বড় দায়িত্ব আছে? ছবি আর শীতলের বিয়ে দিতে হবে। সেসব চিন্তা না করে তুমি এখন আমার বিয়ের কথা নিয়ে বসেছো। তাহলে আমি সুপর্ণার দিকে কি বলবো? যা সত্যি তাই বলবে। ওদেরকে বলে দাও যতদিন না আমার বোনেদের বিয়ে হচ্ছে আমি সব বিয়ে টিয়েতে ঝামেলায় জড়াতে চাই না। ওরা যেন ওদের মেয়ের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। ছবি এবং শীতল আড়াল থেকে নন্দিনী দেবী ও তারকের কথা শুনছিল। এইসব শুনে ছবির মন খারাপ হয়ে যায় এবং সে শীতলকে বলে, দেখলি তো দাদা আমাদের জন্য কত চিন্তা করে। আমাদের বিয়ে হয়নি বলে দাদা এত ভালো সম্বন্ধটাকে ফিরিয়ে দিল। আমার জন্য কাউকে চিন্তা করতে হবে না, আমি আমার চিন্তা নিজেই করে ফেলেছি। এ তুই কি বলছিস বোন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি মিহির নামের একটি ছেলেকে ভালোবাসি। সে খুবই ধনী পরিবারের ছেলে। মার দাদা সবাইকে আমি এ ব্যাপারে বলেছি, কিন্তু ওরা সবাই চায় আগে তোর বিয়েটা হোক। এখন তোর জন্যই আমার বিয়েটা আটকে আছে, বুঝেছিস? শীতল এভাবে বললে ছবির খুবই খারাপ লাগে এবং তার চোখে জল চলে আসে। কয়েকদিন পর তারক বিভূতি নামের একটি ছেলের সঙ্গে ছবির বিয়ে ঠিক করে। বিভূতি তার মতোই আড়তে কাজ করত। ছবির সম্বন্ধের কথা শুনে শীতল খুবই ব্যঙ্গ করে এবং বলে, দেখলি তো তুই তোর দাদার উপরে ভরসা করেছিলিস না, আর দাদা তোর জন্য কেমন একটা ছেলে দেখেছে। নিজে যেমন দিনমজুর সেরকম একটা দিনমজুর দেখেই তোর বিয়ে দিচ্ছে। তোর এসব বলতে লজ্জা করছে না বোন? তুই জানিস আমাদের কেমন পরিস্থিতি, তাও এভাবে বলছিস? সেটা অবশ্য ঠিক, তোর স্ট্যান্ডার্ড অনুযায়ী ওরকম ছেলেই তোর সঙ্গে মানাবে। আজ তো আমি মিহিরের সঙ্গে শপিং এ যাব, ও আমাকে বিয়ের জন্য দামি লেহেঙ্গা কিনে দেবে বলেছে। বিয়ের দিন এগিয়ে আসতে থাকে। এদিকে রাত্রে আড়ত থেকে ফেরার সময় তারক তার দুই বোনের জন্য দুটি সুন্দর লাল শাড়ি কিনে বাড়ি ফেরে। বাড়িতে এসে প্যাকেট থেকে শাড়ি দুটো বের করে সে তার দুই বোনকে ডাকে এবং বলে, কই আমার ছোট বোনেরা কোথায়? ছবি, শীতল, তাড়াতাড়ি আয়, দেখ আমি তোদের জন্য কি এনেছি। কি এনেছো দাদা? ও বাবা, এ তো দারুণ শাড়ি, কি সুন্দর রং আর কি দারুণ কাজ। তোদের পছন্দ হয়েছে? আমি জানতাম এই শাড়িগুলো তোদের বিয়ের দিনে পরবি। একই রকমের শাড়িতে দুই বোনকে একদম পরীর মতো লাগবে। এদিকে শাড়ি হাতে নিয়ে শীতল নাক মুখ কুঁচকে ফেলে এবং শাড়িটিকে মেঝেতে ফেলে দিয়ে বলে, ছি, এত সস্তা ফুটপাতের শাড়ি তুমি আমার জন্য এনেছো? তুমি কি করে ভাবলে আমি এই শাড়িটা পরে বিয়ে করব? আমার শ্বশুর বাড়ির লোকজন তাদের হবু বৌমাকে এই শাড়িতে দেখলে তো সবার সামনে তাদের মান সম্মান চলে যাবে। তুই এভাবে বলছিস কেন শীতল? ছেলে আমার কত শখ করে তোদের জন্য শাড়ি এনেছে, আর তুই তাকে এভাবে অপমান করে শাড়িটা ফেলে দিলি? ও মা, তোমার এইসব ইমোশনাল ড্রামা বন্ধ করো এবার। আমি কি পরবো না পরবো সে নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না। আমার বিয়ের ড্রেস আমি নিজেই সিলেক্ট করে রেখেছি। এই বলে শীতল সেখান থেকে চলে যায়। ছোট বোনের ব্যবহার দেখে তারও খুবই কষ্ট পায় এবং তার চোখে জল চলে আসে। তখন নন্দিনী দেবী তাকে বলেন, তারক বাবা, তুই কষ্ট পাস না, তুই তো জানিস ছোটবেলা থেকেও ওরকমই। শীতল তো ভুল কিছু বলেনি মা, আমি গরিব, কি করে ও কত দামি জামা কাপড় কিনে দেবো? দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। ছবি তার দাদার দেওয়া লাল শাড়ি পরে সেজেগুজে তৈরি হয়। অপরদিকে শীতল মিহিরের দেওয়া দামি লেহেঙ্গা পরে এবং পার্লার থেকে মেকআপ করে আসে। কিছুক্ষণ পর লেহেঙ্গা সুতো এবং কাঁচ শীতলের গায়ে ফুটতে শুরু করে। প্রথমে সে কোনো রকম ভাবে ব্যাপারটাকে সামলাচ্ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার সারা গায়ে চুলকানি শুরু হয় এবং সে অস্থির হয়ে ঘরের ভেতরে ঢোকে। তাকে দেখে ছবিও তার পিছন পিছন আসে এবং বলে, কি ব্যাপার শীতল, কি হয়েছে? আমি এই লেহেঙ্গাটা গায়ে রাখতে পারছি না, আমার সারা শরীরে চুলকানি হচ্ছে আর এই কাজগুলো ফুঁকে আমার হাত পা ছেঁড়া হয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে আমি কি করব? কেন, তোর তো এত দামি লেহেঙ্গা, সেই লেহেঙ্গা বুঝি তোর গায়ে শুট করছে না? দেখলি তো তুই দাদাকে এই লেহেঙ্গার জন্য যাচ্ছে তাই ভাবে অপমান করেছিস, আর আজ এই লেহেঙ্গাটা তোকে কত কষ্ট দিচ্ছে। শীতলও মনে মনে এই কথা ভাবছিল। এরপর কোনো উপায় না পেয়ে সে ছবিকে বলে, দিদি আমি কিছু বুঝতে পারছি না, এখন আমি কি করব? তুই প্লিজ কিছু একটা উপায় বল, আমার খুব কষ্ট হচ্ছে।
এরপর ছবি শীতলকে তারকের আনা সেই লাল শাড়িটি পরিয়ে দেয়। শাড়ি পরে শীতল অনেক আরাম পায় এবং বলে, সত্যি এই শাড়িটা পরে কত আরাম হচ্ছে। দিদি, আমার খুব খারাপ লাগছে রে, আমি খুব খারাপ, তুই আমাকে ক্ষমা করে দে। সেদিন দাদাকে আমি অনেক উল্টোপাল্টা কথা শুনিয়েছি। এই বলে শীতল কান্নাকাটি শুরু করে দেয়। তখন ছবি তাকে বুঝিয়ে তারকের কাছে নিয়ে যায়। তারক তার দুই বোনকে তার আনা শাড়ি পরে দেখে খুবই খুশি হয়। এমন সময় শীতল তারককে বলে, দাদা, আমি জানি আমি তোকে যেভাবে কথা শুনিয়েছি তাতে তুই আমাকে কোনোদিনও ক্ষমা করবি না। বিশ্বাস কর, আমি খুব লজ্জিত। আজ আমি বুঝতে পেরেছি বাবা মারা যাওয়ার পর তুই আমাদের জন্য অনেক কিছু বিসর্জন দিয়েছিস। তোর ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না রে দাদা। আরে আরে ধুর পাগলি, আজ এত খুশির দিন, এই খুশির দিনে কেউ এইভাবে কাঁদে? ওসব কথা ছাড়, আমি ওইসবে কিছু মনে রাখিনি। তবে তোদের দুজনকে আজকে পরীর মতো লাগছে। এরপর তারকের দুই বোনের বিয়ে হয়ে যায়। বিয়ের কিছুদিন পর তারা দুই বোন মিলে তারকের সঙ্গে তিথির বিয়ে দেয়। এভাবেই সুখে শান্তিতে সকলে বসবাস করতে